আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন। যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে সেই বিল্ডিং কনস্ট্রাকশন সাবজেক্ট আমরা স্টার্ট করছি। এটা পুরোপুরি থিওরি সাবজেক্ট এবং ইন্টারেস্টিং সাবজেক্ট। এই বিল্ডিং কনস্ট্রাকশনের আজকে ইউনিট 1 যেটা হচ্ছে ওভারভিউ অফ দ্য বিল্ডিং কম্পোনেন্টস। এখানে কি কি আছে শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিল্ডিং অ্যাজ পার এনবিসি। এটাকে বলা হয় ন্যাশনাল বিল্ডিং কোড, শর্টে বলা হয় এনবিসি। গ্রুপ এ থেকে গ্রুপ আই, ঠিক আছে, এটা একটা গেল। নেক্সট হচ্ছে অ্যাজ পার টাইপস অফ কনস্ট্রাকশন। আমাদের স্ট্রাকচারকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার, একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, একটা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। এটা একটা দুটো। তারপর হচ্ছে বিল্ডিং কম্পোনেন্টস। একটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকচার, যেটা মাটির নিচে দেখতে পাই সেটা সাবস্ট্রাকচার, আর যেটা মাটির উপরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সুপারস্ট্রাকচার। এই কয়েকটা টপিক আমাদের আছে, সেই রিগার্ডিং আমাদের নোটও রেডি আছে। এই নোটটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, একদম পুরো সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নোট এরকম ডিজিটালি বানানো থাকবে। ওভারভিউ অফ দ্য বিল্ডিং কম্পোনেন্টস। ফার্স্ট যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিল্ডিংস অ্যাজ পার এনবিসি গ্রুপ এ টু আই। টোটাল 9টা আছে। কি বলছে, দা ন্যাশনাল বিল্ডিং কোড 2016 পার্ট 4। তাহলে দা ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়া classifies all building based on the occupancy, uses and degree of fire hazards. তাহলে কিসের কিসের উপর ডিপেন্ড করছে? অকুপেন্সি, ইউজেস অ্যান্ড ডিগ্রি অফ ফায়ার হ্যাজার্ডস। কতগুলো ভাগে ভাগ করছে? 9 প্রাইমারি গ্রুপস, 9টা প্রাইমারি গ্রুপে ভাগ করছে, designated to group 1 to group I. These classifications governs the structural design standards, fire resistance requirements, exit widths, ফ্লোর স্পেস ইন্ডেক্স, সেটব্যাক ডিস্টেন্স। এত কিছু জানার দরকার নেই, দুটা জেনে রাখবে। এনবিসি 2016 অনুসারে বিল্ডিং এ কতগুলো ভাগে ভাগ করছে? বিল্ডিং এ কতগুলো ভাগে ভাগ করছে? 9টা ভাগে। 9টা ভাগে ভাগ করছে। কি? গ্রুপ এ থেকে গ্রুপ আই, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট ক্লাসিফিকেশন অফ বিল্ডিং অ্যাজ পার এনবিসি 2016। ফার্স্ট 1 নম্বর গ্রুপ এ, কি টাইপ অফ বিল্ডিং বলো নিজেরা? যে লেখা আছে গ্রুপ এ কি টাইপ অফ বিল্ডিং? ফ্ল্যাট, হোটেল, না, হোস্টেল, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। ফার্স্ট হচ্ছে গ্রুপ এ হচ্ছে রেসিডেন্সিয়াল, গ্রুপ বি হচ্ছে এডুকেশনাল, গ্রুপ সি হচ্ছে এডুকেশনাল, ইনস্টিটিউশনাল, ইনস্টিটিউশনাল, হ্যাঁ গ্রুপ ডি, অ্যাসেম্বলি, ই হ্যাঁ হচ্ছে গ্রুপ ডি বিজনেস, এফ হচ্ছে মার্চেন্টাইল, মার্সেন্টাইল, হুম, জি, ডি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এইচ হচ্ছে স্টোরেজ, আই হচ্ছে হ্যাজার্ডাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টোটাল আমার এই 9টা টাইপের বিল্ডিং আছে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে কি? ফ্ল্যাট, হোটেল, হোস্টেল। এডুকেশনাল মধ্যে স্কুল, কলেজ, এডুকেশন যেখানে পড়ানো হচ্ছে, ডে কেয়ার সেন্টার, মানে স্কুল কলেজ নিয়ে ম্যাক্সিমাম। ইনস্টিটিউশনাল, হসপিটাল একটা ইনস্টিটিউশন, জেল একটা ইনস্টিটিউশন, ঠিক আছে। অ্যাসেম্বলি মানে যেখানে আমার লোক জড়ো হয়, থিয়েটার, অডিটোরিয়াম, স্টেশন। বিজনেস যেখানে আমি বিজনেস পারপাস ইউজ করি, অফিস, ব্যাংক, আইটি পার্ক। মার্সেন্টাইল মানে যেখানে ওয়ান টাইপ অফ, মানে বড় একটা এলাকা, শপ, সুপার মার্কেট, আমাদের বিভিন্ন থাকে না সুপার মার্কেট, যেখানে আমার পুরো সবকিছু আছে, মার্সেন্টাইল টাইপের, মানে বিজনেসেরই একটা আপার ভার্সন। তারপর হচ্ছে মার্কেট। ইন্ডাস্ট্রিয়াল, ফ্যাক্টরিজ, রিফাইনারিজ, ওয়ার্কশপ। স্টোরেজ, ওয়্যার হাউস, এই যে আমরা যেখানে মালপত্র স্টোর করে রাখি সেটাকে আমরা কি বলি? ওয়্যার হাউস বলি, বা বাংলা কথা আমাদের গোডাউন বলা হয়। কোল্ড স্টোরেজ, সিলোস। তারপর হচ্ছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে কি? যেখানে আমাদের বিপদ, ঝুঁকি সম্মত, বিপদ হতে পারে, এক্সপ্লোসিভ, টক্সিনস, কেমিক্যাল প্ল্যান্টস, এইগুলো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাজ পার এনবিসি বিল্ডিং কে আমার 9 ভাগে ভাগ করা হয়, গ্রুপ এ থেকে গ্রুপ আই। এবার দেখো গ্রুপ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং দেখলাম আমরা। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে হোটেলস, অ্যাপার্টমেন্ট, এগুলো সব ছিল। মেইন যেটা আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং কাকে বলে, যেটা আমি বলেছিলাম
যেখানে আমার স্লিপিং অ্যাকোমোডেশন যেখানে আমার থাকছে, যেখানে আমি ঘুমাতে পারবো ফর নর্মাল রেসিডেন্সিয়াল পারপাস উইথ অর উইদাউট কুকিং ফেসিলিটিস, যেখানে আমার এই স্লিপিং প্রভিশনটা থাকবে সেটাকে আমি বলবো রেসিডেন্সিয়াল বিল্ডিং। এডুকেশনাল বিল্ডিং ইউজড ফর এডুকেশন, এটা বলার কিছু নেই, স্কুল কলেজ যা ইচ্ছা। গ্রুপ সি ইনস্টিটিউশনাল বিল্ডিং ইউজড ফর দ্য মেডিকেল ট্রিটমেন্ট, কেয়ার, এজ, ইনফার্ম অর দ্য ফিজিক্যাল কাস্টাডি রেস্টুরেন্ট, মানে ইনস্টিটিউশনাল যে কোনো একটা পারপাস, হসপিটাল একটা ইনস্টিটিউশন। তারপর তোমার এদিকে হচ্ছে জেল একটা, যেগুলো বললাম আর কি। এজ হোম মানে হচ্ছে বৃদ্ধাশ্রম যেটাকে বলছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, মানে যেগুলো বলছে সেগুলো মনে রাখো। অ্যাসেম্বলি বিল্ডিং গ্যাদারিং 50 অর মোর পার্সন, তাহলে অ্যাসেম্বলি কাকে বলবো, যেখানে 50 অর মোর পার্সন আমার ফর রিক্রিয়েশনস, সোশ্যাল, রিলিজিয়াস অর ট্রানজিট পারপাস। থিয়েটার হতে পারে, অডিটোরিয়াম হতে পারে। তারপর হচ্ছে বিজনেস বিল্ডিং ইউজ ফর দ্য ট্রানজাকশনস অফ বিজনেস, রেকর্ড কিপিং, প্রফেশনাল সার্ভিস অর অ্যাকাউন্টস, অফিস, ব্যাংকস, এগুলো। মার্সেন্টাইল ইউজড অ্যাজ শপস, স্টোর্স অ্যান্ড মার্কেট, ডিসপ্লে অ্যান্ড সেলস অর মার্সেন্টাইলস। শপ, স্টোর, সুপার মার্কেট যেটা বললাম। ইন্ডাস্ট্রিয়াল তো বলে দিলাম, স্টোরেজ, হ্যাজার্ডাস। এবার এর আবার না সাব ক্লাসিফিকেশন আছে, এটা তোমাদের জানার দরকার নেই, জাস্ট দিয়ে রেখেছি, এটা তোমাদের সিলেবাসে নেই। যে গ্রুপ এ থেকে আই বললাম, এর আবার 6টা ভাগ আছে। গ্রুপ A1 হচ্ছে বোর্ডিং হাউস, গ্রুপ A2 হচ্ছে 1 or 2 ফ্যামিলি প্রাইভেট ডুয়েলিংস। এটা তোমাদের লাগবে না, এরকম প্রত্যেকটারই এ থেকে 9 পর্যন্ত আছে। এটা যদি পরে ইন ফিউচার পড়তে ইচ্ছা, তোমরা এক্সট্রা মানে একদম ডিটেলস। A5 যেটা হচ্ছে আমার হোটেল, হোটেল মানে আমার রেসিডেন্সিয়ালের মধ্যে হোটেল পড়ছে, বাট সেটা আবার কোথায়, সেটা হচ্ছে আমার A5 এর মধ্যে। এটা তোমাদের লাগবে না বলে জাস্ট একটা এক্সট্রা হয়ে দিয়ে রেখেছি। নেক্সট যেটা আসছে অ্যাজ পার টাইপ অফ কনস্ট্রাকশন, তাহলে আমার কি গেল, ফার্স্ট টপিকটা আমাদের কমপ্লিট হলো যে এনবিসি অনুসারে গ্রুপ বিল্ডিং কে কত ভাগে ভাগ করে, 9টা ভাগে, এবং এ থেকে আই কোনটা কোনটা কি মনে রাখতে হবে, এটা কি, বিটা কি, সিটা কি, এবং তাদের এক্সাম্পল মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আছে। এরপর হচ্ছে অ্যাজ পার টাইপ অফ কনস্ট্রাকশন, লোড বিয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার, কম্পোজিট স্ট্রাকচার, মানে কিরকম ভাবে আমি কনস্ট্রাকশনটা আমি করছি। ইন সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারস আর ক্লাসিফাইড বেসড অন দ্য হাউ স্ট্রাকচারাল লোডস, একটা স্ট্রাকচার লোড কিরকম ভাবে আর সেফলি ট্রান্সফার ফ্রম সুপারস্ট্রাকচার ডাউন টু দ্য সাপোর্টিং সয়েল, মানে একদম উপরের লোডটা কিরকম ভাবে আমার ওপর থেকে নিচে আসছে। হাউ স্ট্রাকচার লোডস আর সেফলি ট্রান্সফার ফ্রম সুপারস্ট্রাকচার টু ডাউন সাপোর্টিং সয়েল, ঠিক আছে। এইটার উপর বেস করে আমার স্ট্রাকচারকে ভাগ করা হয়। The three primary structure systems used in the building construction, তাহলে বিল্ডিং কনস্ট্রাকশনে এবার স্ট্রাকচারাল লোডস বলতে কি কি বোঝায়। ডেড লোড, ডেড লোড মানে কি, ডেড লোড মানে হচ্ছে ডেড মানে কি মরা, মানে স্ট্রাকচারে দেখো মরা মানুষ, মরা তো কখনো চড়াচড়ি করতে পারবে না। একটা আমি বাড়ি তৈরি করছি, বাড়ির ছাদটা কখনো সরে চলে যেতে পারবে, হ্যাঁ কি না, না স্যার। বা বাড়ির তোমার কলামটা কখনো সরে যেতে পারবে না। যে নিজস্ব সেলফ ওয়েট, একটা না বাড়ির স্যার। যে সেলফ, এই যে একটা বাড়ির যে সেলফ ওয়েট আছে, এই সেলফ ওয়েটটাকেই আমার বলা হয় ডেড লোড, ঠিক আছে। তারপর হচ্ছে লাইভ লোড, লাইভ লোড মানে হচ্ছে যেগুলো চলাচলি করে, বাড়ির মধ্যে চলাচলি কি করে, মানুষজন আজ এক জায়গায় বসে আছে পরে চলে যাচ্ছে, আমার বাড়ির ফার্নিচার, ঠিক আছে, এগুলো সবই আমার কি লাইভ লোড, মানে যেসব লোড চলাফেরা করে। তারপর হচ্ছে উইন্ড লোড, মানে আমাদের একটা হাওয়ার একটা লোড আছে, সেটা হচ্ছে উইন্ড লোড। নেক্সট হচ্ছে সিসমিক লোড, আমাদের ভূমিকম্প বা আর্থকোয়েক। এই টোটাল 4টে মেনলি লোড আমার একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। সেই লোডটা কি করে আমার উপর থেকে সুপার স্ট্রাকচার থেকে কি করে সয়েলে ট্রান্সফার হয়, তার উপর ডিপেন্ড করে স্ট্রাকচারকে আমার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার, বি হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, 3 হচ্ছে কমপ্লিট স্ট্রাকচার। দেখো লোড বিয়ারিং স্ট্রাকচারে কি হচ্ছে, স্ল্যাবেতে এটাকে বলে রুপ স্ল্যাব, একবারে টপ মোস্ট এ। আগে ফার্স্ট বলি, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমরা প্রথম বিল্ডিংটা লোড বিয়ারিং স্ট্রাকচারের বিল্ডিংটার আমরা নাম কি বলতো, লোড বিয়ারিং স্ট্রাকচারের যে বিল্ডিংটা, এটাকে আমি কি নামে ডাকতে পারি, একতলা না দুতলা বাড়ি বলি, আমরা কি কততলা বাড়ি বলি এটা, দুতলা বাড়ি। দুতলা বাড়ি। বাট দুতলা বাড়িটা আমার নন টেকনিক্যাল পার্সনরা বলি, ঠিক আছে, যারা টেকনিক্যাল পার্সন না,
বাট আমরা হচ্ছে টেকনিক্যাল পার্সন। তাহলে আমরা এখানে কি বলবো, আমরা এটাকে বলবো তোমার G+1, G+1 বিল্ডিং। গ্রাউন্ড প্লাস ওয়ান, তাই তো স্যার? হ্যাঁ একদম, গ্রাউন্ড ফ্লোর প্লাস 1 ফ্লোর প্লাস একটা, অথবা কি বলতে পারি 2 স্টোরি বিল্ডিং, 2 স্টোরি বিল্ডিং। ঠিক আছে, তাহলে একটা বিল্ডিং কে আমি দুটো নামে ডাকতে পারি, একটা হচ্ছে G+ দিয়ে বলতে পারি, অথবা কত তলা আছে সেটা দিয়ে বলতে পারি। যেমন এইখানে, তাহলে এই পাশে ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিংটা আমি কি বলবো বল, এটা G+ কত, G+3, G+3, G+3। অথবা স্টোরি দিয়ে যদি বলি তাহলে তখন 4 স্টোরি স্যার। 4 স্টোরি বিল্ডিং। ভেরি গুড। নেক্সট, তার পাশে একটা কম্পোজিটটা, অন্য একজন বলো, আমি সব বলছো তো দেখছি, আর একজন কোথায় গেল? হ্যাঁ স্যার হ্যাঁ আছি। বলো, এটা কি নাম হবে? এটা যে 3 স্টোরি হবে। 3 স্টোরি বিল্ডিং অথবা G+, হ্যাঁ G+2। ব্যাস একদম। তাহলে এখানে দেখো আমি এই যে G+1, জিটা একটা ফ্লোর প্লাস এখানে একটা ফ্লোর, তাহলে দুটো ফ্লোর, সেজন্য 2 স্টোরি। G+2 মানে গ্রাউন্ড একটা, আরো দুটো মানে তিনটে। ঠিক আছে, তাহলে একটা বিল্ডিং এর নাম আমরা এরকম ভাবে ডাকি। আজকের পর থেকে কিন্তু একতলা দুতলা বাড়ি এরকম ভাবে কিন্তু বলবেন। মানে তোমাকে বললো আমি সেকেন্ড ফ্লোরে আছি, তার মানে কোনটা, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর। এটা আমাদের খুব গুলিয়ে যায়। আমরা সেকেন্ড ফ্লোর মানে হয়তো ভাবি দুতলায় আছি, আমরা যদি থার্ড ফ্লোরে আছি তার মানে কি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এটা যেন খেয়াল থাকে। ফার্স্ট ফ্লোরে আছি মানে আমি এখানে আছি। এবার দেখো মেন, তাহলে কি বললাম, তাহলে বিল্ডিং এর নামকরণ আমরা জানতে পারলাম। এই যে আমরা শুনতে পাই যে G+24, G+25, ঠিক আছে, এরকম সব বিভিন্ন ভাবে আমাদের বিল্ডিং কে ডাকা হয়। এবার এই যে লোড বিয়ারিং স্ট্রাকচার, লোড বিয়ারিং স্ট্রাকচার মানে কি, আমার পুরোনো দিনকার যে বাড়িগুলো সেটাকে বলে লোড বিয়ারিং স্ট্রাকচার। পুরোনো দিনকার বাড়িগুলো দেখো আমার কিন্তু কোনো রকম জাস্ট শুধু ইটের দেওয়াল থাকতো, আর কিছু থাকতো না। ইটের দেয়াল থাকতো, আর এদিকে আমাদের স্ল্যাব থাকতো, আর মধ্যিখানে লিন্টেল ফিল্টেল ইউজ হতো। বাট মেনলি লোড বিয়ারিং মানে হচ্ছে আমার টোটাল লোডটা ওয়াল দিয়ে পাস হয়। স্ল্যাবে লোড এলো, স্ল্যাব থেকে লোড আমার ওয়াল দিয়ে ফাউন্ডেশনে চলে যাচ্ছে। এই দিস ইজ দ্য লোড বিয়ারিং স্ট্রাকচার। এই যে এখানে আমার দেখো কি আছে, লোড পাথ, স্ল্যাব আছে, স্ল্যাব থেকে ওয়াল আছে, ওয়াল থেকে ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে সয়েল। তাহলে আমার কি এখানে স্ল্যাবে লোড পড়ছে, স্ল্যাব থেকে আমার ওয়াল, ওয়াল থেকে স্ল্যাব থেকে বিমও হয় মাঝে মধ্যে, বাট বিমটা খুব একটা ইউজ করে না, স্ল্যাব থেকে ডাইরেক্ট ওয়াল। কোথাও কোথাও বিমও হয়, স্ল্যাব থেকে বিম, বিম থেকে ওয়াল, ওয়াল থেকে ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে সয়েল। যেহেতু এখানে আমার ওয়ালটাই লোড নিচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল। রুফ স্ল্যাব, এটাকে বলে সবার ওপরে, যেটা কোনো শেড নেই, যেটা ওপেন টু অ্যাটমসফিয়ার, সেটাকে বলে রুফ। যেটা আমার কভার হয়ে আছে সেটাকে বলে ফ্লোর। আবার এই যখন উপরে যখন আমরা একটা তলা করে ফেলবো, G+2 করে ফেলবো, তখন এটা আবার ফ্লোরে কনভার্ট হয়ে যায়। তাহলে কি কি কম্পোনেন্টস আছে, ফ্লোর স্ল্যাব দেখতে পাচ্ছি, সরি রুফ স্ল্যাব, তারপর ফ্লোর স্ল্যাব, তারপর লোড বিয়ারিং মেসোনারি ওয়াল। মেসোনারি কথার মানে হচ্ছে গাঁথনি, মানে গেঁথে তৈরি করছে, লোড বিয়ারিং মেসোনারি ওয়াল। তারপর এখান থেকে ফাউন্ডেশন ওয়াল, এবং ফাউন্ডেশনের যে একবার একদম সবার যে নিচের অংশটা, সেটাকে বলে ফুটিং, FWTIN। তাহলে একটা লোড বিয়ারিং কম্পোনেন্টস এর কি কি দেখতে পেলাম, স্ল্যাব, ওয়াল, ফাউন্ডেশন, ফুটিং। এবার লোডটা কি করে যায়, প্রথমে স্ল্যাব, স্ল্যাব থেকে ওয়াল, বিমও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কোথাও কোথাও এই স্ল্যাবের সাথেই, এখানে এই যে আমার বিম দেখতে পাচ্ছ, এই যে দেখো ফ্রেম স্ট্রাকচারে বিম দেখা যাচ্ছে, হরিজন্টাল স্ট্রাকচারটাকে বিম বল। স্ল্যাবের পর বিম, বিম থেকে আমার ওয়াল, ওয়াল থেকে ফাউন্ডেশন, ফাউন্ডেশন থেকে সয়েল, কোনো অসুবিধা নেই। এবার এখানে কি বলছে, প্রাইমারি, প্রাইমারি মেম্বার। প্রাইমারি মেম্বার কি মানে মেন যেটা, সেটা হচ্ছে ওয়াল। ঠিক আছে, ওয়ালে কিন্তু এই মুখ্য ভূমিকা পালন করে, মেন যে লোডটা সেটা ওপর থেকে কিন্তু ওয়ালে কিন্তু নিচে ট্রান্সফার করছে। ফ্লেক্সিবিলিটি, হাইট লিমিট 100 থেকে 1000 মিটার, এটা ভুল আছে। মেটেরিয়াল, থিক ওয়াল, বিয়ারিং, ইনফেনেবল। ঠিক আছে, আমরা মোটামুটি G+1 মানে দুতলা বাড়ির ক্ষেত্রে লোড বিয়ারিং করতে পারি, বাট তার উপর কিন্তু আমরা লোড বিয়ারিং এর করতে পারি না জেনারেলি। ঠিক আছে, স্পেশাল ভাবে তুমি অনেক কিছু করতে পারো। যেমন আগেকার দিনে তোমার আমাদের হাজারদুয়ারি বলো, বা যে সমস্ত আমাদের ওই
হেরিটেজ বিল্ডিং গুলো আছে সবই তো লোড বিয়ারিং, তাহলে তো ওগুলো আর ফ্রেম স্ট্রাকচার তো নয়। যে কোনো হেরিটেজ বিল্ডিং, এই কলকাতায় বলতে পারো, ভিক্টোরিয়া বলতে পারো, সবগুলোই কিন্তু লোড বিয়ারিং এ করা। বাট ওগুলো হচ্ছে স্পেশাল আর্কিটেকচার, স্পেশাল ডিজাইন দিয়ে করা। বাট জেনারেলি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম দুতলায় করি জেনারেলি। তারপর নেক্সট হচ্ছে আমাদের ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং নিয়ে কারো কোনো ডাউট আছে? না স্যার। তারপর হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচার কি হচ্ছে, প্রথমে হচ্ছে রুফ স্ল্যাব, উপরে আমার রুফেতে লোডটা পড়ছে, সেইখান থেকে কোথায় যাচ্ছে, আমার বিম যাচ্ছে, স্ল্যাব থেকে বিম, বিম থেকে কালাম, কালাম থেকে আমার ফুটি, এটা এখানে লেখা আছে। এর লোড পাথটা কি, স্ল্যাব, স্ল্যাব থেকে বিম, বিম থেকে কালাম, কালাম থেকে ফাউন্ডেশন। এবং এর প্রাইমারি মেম্বার কি, রেনফোর্সড কংক্রিট। এই যে দেখো পুরোটাই কংক্রিট। এর যেমন ওয়াল, ইটের ওয়ালটা মেন বেশি ছিল, এখানে কিন্তু পুরোটা কংক্রিট, মানে আরসিসি বলে, এটা রেনফোর্সড সিমেন্ট কংক্রিট। স্ল্যাবও কংক্রিট, বিমও কংক্রিট, কলামও কংক্রিট। এখানে আমাদের কি হয়, এখানে আমার যেমন প্রথমে ফ্রেমটাকে ওয়াল করে নিতে হয়, ওয়াল করে নিয়ে তোমাকে স্ল্যাব করতে হয়। এখানে কি হয়, প্রথমে আমি ফ্রেমটাকে করে নিই। আমরা দেখবে যে কোনো যখন ফ্ল্যাট আমরা দেখি, সেই ফ্ল্যাটগুলো প্রথমে আমার এই ফ্রেমটা হয়ে যায়, স্ল্যাব, বিম, কলাম, এই ফ্রেমটা হয়ে গেল। ফ্রেমটা হয়ে যাওয়ার পর তারপর আমার ওয়ালগুলো অ্যাজ এ পার্টিশন, যেহেতু ওয়ালটা নিচে করেছে, অ্যাজ এ পার্টিশন ওয়াল হিসেবে আমার কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে মেন লোডটা যেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে এই স্ল্যাব থেকে বিমেতে যায়, বিম থেকে কালাম। এই দেখো স্ল্যাব থেকে বিমে এসছে, বিম থেকে কালামে এসছে, কালাম ডাইরেক্ট নিচে আমার ফুটিং এ পাঠিয়ে দিচ্ছে। এর ডিসঅ্যাডভান্টেজটা কোথায়, লোড বিয়ারিং ওয়ালের, তোমার এই যে ওয়াল আছে দেখো, এই ওয়ালের উপরই তোমাকে ওয়াল করতে হবে, কারণ যদি না এই ওয়ালের উপর না করো তাহলে লোডটা তোমার ট্রান্সফার হবে না, তখন ছাদে কিন্তু ক্র্যাক হয়ে যাবে। বাট ফ্রেম স্ট্রাকচারে আমার অ্যাডভান্টেজ কি, আমার এই যে এখানে আমাকে একটা ফ্লোর দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা ওয়াল করতে পারি, কারণ সেই ওয়ালের লোডটা স্ল্যাব নিচে বিমে ঠিক পাঠিয়ে দেবে। নেক্সট যেটা হচ্ছে, এবার এটা ফ্লেক্সিবিলিটি আছে, এটা যত ইচ্ছা আমি করতে পারি, এটা আনলিমিটেড। নেক্সট যেটা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। কম্পোজিট স্ট্রাকচার মানে কি, আমার এখানে স্টিলের মেম্বার থাকবে, প্লাস আবার কংক্রিট থাকবে। আউটসাইড বরাবর আমার স্টিলের মেম্বার থাকছে, ভেতরে কংক্রিট থাকছে। রেইনফোর্সড কংক্রিট স্ল্যাব, এদিকে স্টিল কালাম, কংক্রিট কোর ওয়াল, আবার এদিকে কংক্রিট কোর ওয়াল, স্টিল বেসিং, এসব আছে। মানে আমাদের এই সমস্ত এই কম্পোজিট স্ট্রাকচারটা খুব একটা বেশি সচরাচর কোথাও ইউজ হয় না, দেখা যায় না চোখে। মানে মেনলি লোড বেয়ারিং দেখা যায়, অথবা আমার ফ্রেম দেখা যায়। লোড পাথটা কি, আরসি স্ল্যাব যাচ্ছে, সেখান থেকে স্টিল বিম যাচ্ছে, এই যে স্ল্যাব, স্ল্যাব থেকে স্টিল বিম, তারপর স্টিল কালাম, আরসি কোর, ফাউন্ডেশন। এর প্রাইমারি কম্পোনেন্ট কি, রেইনফোর্সড কংক্রিট, এটা স্ল্যাব হবে, হ্যাঁ এটা মিসিং, বিটা মিসিং হয়ে গেছে, স্টিল বিম, এই সমস্ত জিনিস। তাহলে মেনলি কম্পোজিটটা খুব একটা ইউজ হয় না, কম্পোজিটটা জানার দরকার নেই। মেনলি জেনে রাখবেন লোড বিয়ারিং, একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার কখন হবে, যেখানে আমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুব ভালো হয়, যেখানে মনে করো পুকুরের বাড়ির পাশে কোথাও পুকুর নেই, একদম সলিড মাটি, মাটি বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, মাটি সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে আমি লোড বিয়ারিং করতেই পারি। লোড বিয়ারিং কিন্তু খরচ কম। ফ্রেম স্ট্রাকচার কি হয়, যেখানে তো মাটিটা নরম, আমার পাশে পুকুর আছে, সেখানে কিন্তু আমার ফ্রেম স্ট্রাকচার করতে হবে, এর খরচটাও কিন্তু বেশি। এবার দেখো কি আছে লোড বিয়ারিং স্ট্রাকচার, কি বলছে ডেফিনেশন, এ স্ট্রাকচার ইন হুইচ দ্য রুফ স্ল্যাব অর ফ্লোর লোডস আর ট্রান্সফার ডিরেক্টলি টু দ্য সাবসয়েল ভায়া ভার্টিক্যাল লোড বিয়ারিং ওয়ালস উইদাউট দ্য ইউজ অফ দ্য আরসিসি কালাম সার্কিট। কোনো রকম আমি আরসিসি কালাম বিম ইউজ করছি না, এটা বাদে ডাইরেক্ট আমার এই ওয়াল আমার কি করছে, টোটাল লোডটা, ফ্লোর এবং লোডস এ ট্রান্সফার করছে ডিরেক্টলি টু দ্য সাবসয়েল ভায়া ভার্টিক্যাল লোড বিয়ারিং ওয়াল। ঠিক আছে, এই যে স্ল্যাব লোড, তারপর লোড বিয়ারিং মেসোনারি ওয়ালস, কন্টিনিউয়াস ফুটিংস, সাবসয়েল। এবার কি বলছে, কি ফিচার্স কি, প্রাইমারি মেম্বার, মেসোনারি ওয়াল হচ্ছে প্রাইমারি মেম্বার, ব্রিক ওয়ার্ক, মানে ইট দিয়ে যদি করি, ইটের ভালো নাম হচ্ছে ব্রিক, ব্রিক ওয়ার্ক, স্টোন মেসোনারি, কংক্রিট ব্লকস, অ্যান্ড স্ট্রিপ অর কন্টিনিউয়াস ফুটিং। এটা আমরা পরে দেখতে পাবো। স্ট্রিপ অ্যান্ড ফুটিং মানে কি, ফুটিং মানে হচ্ছে ফাউন্ডেশনের একদম নিচের পার্টটা, এই যে একদম ফাউন্ডেশনের নিচের যে পার্টটা, দিস ইজ কল্ড দ্য ফুটিং। এর আবার ফুটিং এর বিভিন্ন রকম ভাগ আছে, সেই জন্য এখানে লিখেছে কন্টিনিউয়াস অ্যান্ড স্ট্রিপ ফুটিং, পরে আমরা দেখবো। ওয়াল থিকনেস কি বলছে, ওয়াল থিকনেস ইনক্রিজ প্রোগ্রেসিভলি টুয়ার্ডস দ্য লোয়ার ফ্লোরস withstand to cumulative vertical and the lateral loads. Wall thickness progressively towards the lower floor. যত আমার মনে করে সাপোজ আমি এটা বলছি, এটা আমার দুতলা বাড়ি বা আমার 2 স্টোরি বিল্ডিং, যদি আমার 3 স্টোরি বিল্ডিং, সব থেকে মোটা দেওয়াল হবে আমার নিচেরটা, আমার সব থেকে মোটা দেওয়াল হবে নিচেরটা,
তারপর আস্তে আস্তে আমার দেওয়ালটা আমার কমবে এরকম। কেন কেন এরকম ভাবে কমবে? কারণ এই যে উপরের যে লোডটা নিচ দিয়ে তো ট্রান্সফার হচ্ছে, তার মানে এর এখানে সব থেকে লোড কি হবে? বেশি পড়বে। সেই কারণে, কারণ এর মাথার উপরে আমার পুরো উপরের লোডটা আছে, এর মাথার উপরে পুরো উপরের লোডটা আছে, ঠিক আছে? সেই কারণে যত আমার লোড বেয়ারিং ওয়ালের নিচের যত ওয়াল হবে, দেখবে আমাদের আগেকার দিনে যে হেরিটেজ বিল্ডিং গুলো বললাম, তাদের দেখবে ওয়াল থিকনেস প্রচুর বড়, প্রচুর মোটা 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 দেওয়াল, দেখেছো তো নাকি? আমাদের যে হ্যাঁ স্যার হেরিটেজ দেখেছি। বিল্ডিং, হ্যাঁ ওগুলো প্রচন্ড মোটা। কেন কি? কারণ তাদের তো লোডটা তো ওয়াল দিয়ে পাস হচ্ছে। যদি আমি ওয়ালটাকে মোটা না করি তাহলে সেই লোডটা নিতে পারবে। সেই জন্যই বলছে ওয়াল থিকনেস ইনক্রিজ প্রোগ্রেসিভলি টুয়ার্ডস দ্য লোয়ার ফ্লোর। যত আমার নিচের দিকে যাব তত আমার ওয়াল থিকনেস বাড়বে। উইথস্ট্যান্ড দ্য কুমুলেটিভ ভার্টিক্যাল লোডস। কেন বাড়ছে? আমার কুমুলেটিভ মানে কি? যোগ করা। পুরো উপরে যদি আমার 4 তলা বাড়ি থাকে, তাহলে উপরের পুরো 3 তলার লোডটা কিন্তু আমার নিচের তলায় এসে পড়ছে। সেটাকে সহ্য করার জন্য এবং ল্যাটারাল লোডসকে সহ্য করার জন্য ওয়াল থিকনেস বাড়াতে। হাইট লিমিট ইকোনমিক্যালি ভায়াবল টু 2 to 3 স্টোরি। সেটা বললাম লো রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই পারপাসে আমরা জেনারেলি ইউজ করি। পার্টিশন ওয়ালস ক্যান নট বি ইজিলি রিমুভ। খুব ইম্পর্টেন্ট। এই যেমন আমি বললাম যে আমি ওয়ালকে কখনোই, আমি এইখানে একটা দেওয়াল আছে, এর উপরে আমি দেওয়াল না করে কিন্তু এখানে সরিয়ে আমি দেওয়াল করতে পারবো না। কারণ এর ওয়ালটাই আমার লোড ট্রান্সফার করবে, এর ওয়ালের নিচে আমাকে ওয়াল করতে হবে। কিছু কিছু সার্টেন কেস থাকে, সেটা চেঞ্জ করা যায়, সেটা পরে বলবো। বাট এমন নয় যে চেঞ্জ করা যায় না, বাট জেনারেলি চেঞ্জ করাটা উচিত না। আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় করা যায় না বলে এমন কিচ্ছু নেই, আমরা সব কিছু করতে পারি। বাট কিছু কিছু জিনিস আছে জেনারেলি করতে নেই। এবার তুমি যদি জোর করে করো, যেটা 20 বছর লাইফ টাইম থাকবে, সেটা কিন্তু 5 বছরে নেমে চলে আসবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্টর কিছু। যে কোনো একটা বাড়ি, তুমি 2 তলা বাড়ি যদি করো, কোনোদিন দেখবে বাড়িটা ভেঙে কিন্তু হুড়মুড়িয়ে পড়বে 1 তলা বা 2 তলা বাড়ি। জিনিসটা কি হবে? যদি ঠিকঠাক ওয়ার্কম্যানশিপ যদি না করো, তাহলে যেটা আমার 5 বছর টেকার কথা, সেটা আমার 1 বছরে নষ্ট হয়ে যাবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্টর। তো এই অ্যাডভান্টেজটা কি? যে বললাম, লোয়ার ইনিশিয়াল কনস্ট্রাকশন কস্ট ফর সিঙ্গেল স্টোরি অ্যান্ড ডাবল স্টোরি বিল্ডিং। টাকা পয়সাটা কম হয়। রিকোয়ার্স লেস স্পেশালাইজড টেকনিক্যাল লেবার। আমার লেবারের পরিমাণটা আমার তোমার কম দিলেও হবে, মানে স্কিল লেবারের দরকার নেই। গুড থার্মাল অ্যান্ড অ্যাকোয়াস্টিক ইনসুলেশনস ডিউ টু দ্য থিক মেশনারি ওয়ার্ক। গরমকালে যে দেখবো আমাদের হেরিটেজ বিল্ডিং গুলো, গরমকালে কিন্তু ওগুলো ঠান্ডা লাগে। কেন কি? মোটা দেওয়াল থাকে। মোটা দেওয়ালের ফলে কি হয়? এই দিককার হিট এদিকে কিন্তু আসতে পারে না, এই দিকের হিট এদিকে এসে মারতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সুবিধা। বাট ডিসঅ্যাডভান্টেজটা কি? হেভি সেলফ ওয়েট রিডিউসেস দ্য ইউজেবল কার্পেট এরিয়া। এই যে কি বললাম, আমি একটা সাপোজ এখানে বাড়ি করছি, এটা আমার একটা বাড়ি। কার্পেট এরিয়া মানে কি? যতটা আমি কার্পেট পেছাতে পারি। সাপোজ তুমি ভাবে একটা বেডরুম, আমি আর ওয়াল থিকনেস এরকম আছে, এইটা হচ্ছে আমার ওয়াল থিকনেস। তাহলে এই ভেতরের জায়গাটা কি হবে? বেশি পাবো, পাবো তো নাকি? বেশি পাবো। এবার এই ওয়ালটাই আমি এই রকম করে দিলাম, এই ওয়ালটা এরকম করে দিলাম, এইটা আমার ওয়াল থিকনেস, তাহলে বেশি পাবো। আর ভেতরের অংশটা, না স্যার। তাহলে আমার দেখো কার্পেট এরিয়াটা কি হয়ে যাচ্ছে? আমার কমে যাচ্ছে। প্লাস আমার স্ট্রাকচারাল ওয়েট কি হচ্ছে? বেড়ে যাচ্ছে মোটা মোটা দেওয়াল করার জন্য। সেটাই বলছে হেভি সেলফ ওয়েট। এই সেলফ ওয়েটেরই আরেকটা নাম হচ্ছে ডেড ওয়েট, ডেড লোড। সেলফ ওয়েট অথবা ডেড লোড। তাহলে সেলফ ওয়েটের আরেকটা নাম কি? ডেড লোড। ডেড লোড। কেন ডেড লোড বলা হচ্ছে নাকি? স্যার বিল্ডিং এর নিজেরই ওজনের জন্য। কারণ এটা নড়াচড়া করবে না। ডেড মানে কি? মোড়া। হ্যাঁ, মরে গেলে আর সে নড়াচড়া নড়াচড়া করতে করবে পারে? সে যেখানে না থাকার স্যার। সেখানেই থাকবে, সেই জন্য ডেড লোড। হেভি হুম। সেলফ ওয়েট অর ডেড লোড রিডিউসেস দ্য ইউজেবল কার্পেট এরিয়া। পোর রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য আর্থকোয়েক। এই যে আর্থকোয়েকে কিন্তু খুব এটা ভালো পারফরমেন্স করতে পারে না, ক্র্যাক হয়ে যায়।
brittle performance and construction speed is relatively slow. আমার কনস্ট্রাকশন স্পিডটা কি খুব স্লো। কেন? তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলেছে আমি একদিনে 1.5 মিটারের বেশি আমি ব্রিক ওয়ার্ক করতে পারবো না। মানে আমাদের জেনারেলি একটা বিল্ডিং এর হাইট কত হয়? জেনারেলি বিল্ডিং হাইট কত জানো কারো কেউ? আচ্ছা, বিল্ডিং হাইট 10 ফিট হয় অথবা অর 3 মিটার। কত হয়? সবাই 10 ফিট অর 3 মিটার। সবাই কিন্তু টেপ কিনবে, ঠিক আছে? আমাদের মার্কেটে দুটো টেপ অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে লাইনিং টেপ, যেটা ক্লথের টেপ বলে, কাপড়ের টেপ। একটা হচ্ছে 15 মিটারের পাওয়া যায়, 15 মিটার অর 45 ফিট, অথবা 30 মিটার অর 100 ফিট, ঠিক আছে? এটা পাওয়া যায়। আর একটা হচ্ছে স্টিল টেপ পাওয়া যায়। সেই স্টিল টেপ গুলো হয় 3 মিটার অর 10 ফিট, যেগুলো ছোট ছোট হয়, টানলি সেটা স্কোয়ার হয়ে যায়, অথবা 5 মিটার অর 15 ফিট, ঠিক আছে? এই টেপ গুলো কিন্তু যে কোনো একটা করে 15 মিটার অথবা 3 মিটার অথবা 30 মিটার অথবা 5 মিটার যে কোনো একটা করে নিয়ে রাখবে, কারণ সিভিল ইঞ্জিনিয়ার টেপ কিন্তু মাস্ট, ঠিক আছে? পরে ইন ফিউচার যদি কখনো ভবিষ্যতে হয় তখন আমরা প্র্যাকটিক্যাল কোথাও যেতেও পারি, কোনো একটা সাইড ভিজিটে গেলাম। তোমাদের ওই সাইডে হুগলির দিকে অনেক কনস্ট্রাকশন সাইট আছে যেগুলো আমার জানাশোনা থাকে, মাঝে মধ্যে আমি নিয়ে গেলাম, নিজে দেখলাম। তাহলে এই হচ্ছে একটা ক্লথ টেপ, একটা হচ্ছে স্টিল টেপ। দিয়ে আমাদের বিল্ডিং হাইট হচ্ছে জেনারেলি 10 ফিট বা 3 মিটার। তাহলে আমাদের 1 মিটার মানে তাহলে কত ফিট? 3.33। 3.33 না, আমরা অ্যাপ্রক্স 3 ধরি, ঠিক আছে? এই ইউনিট কনভার্সনটাও কিন্তু জেনে রাখবে। প্রথম হচ্ছে দেখবে 1 ইঞ্চি, প্রথম আছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি মানে হচ্ছে 25.4 mm, ঠিক আছে? অ্যাপ্রক্স আমি এটা 25 mm ধরি। এবার 1 ফুট মানে কত ইঞ্চি? 12। 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 12 ইন্টু 25 করলে কত পাবো? 300 mm। তাহলে দেখো আমি, অথবা অর 0.3 মিটার। তাহলে 1 ফুট মানে 0.3 মিটার। তাহলে এবার যদি আমি 1 মিটার সমান করতে চাই, 1 মিটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.3, তার মানে অ্যাপ্রক্স ওই 3.3 ফুট, ঠিক আছে? বা আমরা ওটা 3 ফুট ধরেই কনসিডার করি। বাট এই দুটো ভালো করে মনে রাখবে, 1 ইঞ্চি মানে 25.4 mm, 1 ফুট মানে 12 ইঞ্চি। তাহলে এখান থেকে তুমি সবকিছু বার করতে পারো। তাহলে আমাদের দেখো 3 মিটার অথবা 10 ফিট মানে 3.3 সামথিং, 15 মিটার 45 ফিট মানে 1 মিটার মানে 3 ফুট, সেইভাবেই সব করা। এর নেক্সট হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচার কাকে বলবো? এ স্ট্রাকচারাল সিস্টেম কনসিস্ট অফ এ interconnected 3D grid of a horizontal members beam and vertical members column that collectively the support and transfer all structural load to the foundation. তাহলে একটা স্ট্রাকচারাল সিস্টেম কনসিস্টিং অফ এ কিসের কিসের কনসিস্টিং? ইন্টারকানেক্টেড 3D গ্রিড, ইন্টারকানেক্টেড 3D গ্রিড অফ হরিজন্টাল মেম্বার বিম। তাহলে আমাদের বিম কিরকম টাইপের মেম্বার হয়? হরিজন্টাল না ভার্টিক্যাল? হরাইজন্টাল। হরিজন্টাল। আমরা যে মেম্বার গুলো দেখতে পাই সেগুলো সবগুলোকে কি বলা হয়? বিম বলা হয়। এন্ড ভার্টিক্যাল মেম্বার যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? কলাম। কলাম বলি। তাহলে দেখো তাহলে এখানে দেখো এই যে এটা একটা গ্রিড সিস্টেম হচ্ছে না? গ্রিড মানে কি, কি বোঝায়? গ্রিড মানে হচ্ছে এইরকম, এই যে সিস্টেমটা, দিস ইজ দ্য কল্ড গ্রিড। তাহলে এই মেম্বার গুলো সব হচ্ছে আমার বিম, আর এইখানে আমার মিডিল একটা করে থাকে, এগুলোকে আমার কি, এটা প্ল্যান দেখছি, ঠিক আছে?
এই জিনিসগুলোকে আমরা কি বলি? এই চার চৌকোগুলো হচ্ছে কলাম। কি বলো? কলাম। এই চার চৌকো কলাম। হচ্ছে কলাম। কলাম। হ্যাঁ, কলাম। আর লাল রেড যেগুলো আছে এগুলো সব হচ্ছে কলাম। আর রেড যেগুলো আছে ওগুলো কি? বিম। এগুলো হচ্ছে বিম। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা, দিস ইজ কল্ড দ্য গ্রিড সিস্টেম। তাহলে কি বলছে এরপর? A structural system consisting of a interconnected 3D grid। দেখো ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটার কিন্তু কানেকশন আছে, একটার সাথে একটা কানেকশন আছে, সেই জন্য বলছি ইন্টারকানেক্টেড 3D গ্রিড অফ হরিজন্টাল মেম্বার বিমস এন্ড ভার্টিক্যাল মেম্বার কানেক্টস। বোঝা গেল কেন বলতে চাইলাম? তাহলে যে গ্রিডটা তৈরি করছে, কে কে তৈরি করছে? বিম আর কলমই তৈরি করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এদের কাজটা কি? দ্যাট কালেক্টিভলি ইজ দ্য সাপোর্ট। সে কি করছে? পুরো বিল্ডিংটাকে সাপোর্ট করছে অ্যান্ড ট্রান্সফার অল স্ট্রাকচারাল লোডস টু দ্য ফাউন্ডেশন। তাহলে এই যে স্ট্রাকচারাল সব লোডটা কার থ্রু দিয়ে ট্রান্সফার হচ্ছে? বিম আর কলম দিয়ে। সব লোড আমার আসছে স্ল্যাবেতে, সেই স্ল্যাব কাকে পাঠিয়ে দিচ্ছে? বিমেতে। বিম কাকে পাঠিয়ে দিচ্ছে? কালামে। কালাম পাঠিয়ে দিচ্ছে ফুটিং। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে? লোড ট্রান্সফার মেকানিজম। বললাম স্ল্যাব, বিম, কালাম, আইসোলেটেড বা ব্যাক ফুটিং, সাবস্ট্রেট। বা কি ফিচার্স কি এখানকার? কি ফিচার্স হচ্ছে? রেনফোর্সড সিমেন্ট কংক্রিট আরসিসি এন্ড স্ট্রাকচারাল স্টিল কলামস, বিম, স্ল্যাব এন্ড ফুটিংস। রোল অফ ওয়ালস, এখানে ওয়ালটা কি হিসেবে কাজ করে? লোড বিয়ারিং স্ট্রাকচারে ওয়ালটা আমার লোড ট্রান্সফার মানে মেন লোড ট্রান্সফার করে। এখানে ওয়ালটা আমার কার্টেন ওয়ালস অর পার্টিশন ওয়ালস। কার্টেন মানে কি? পর্দা, মানে জাস্ট যাতে আমি একদিক থেকে অন্যদিকে না দেখতে পাই, অথবা পার্টিশন ওয়াল হিসেবে কাজ করে। টু এনক্লোজ দ্য স্পেসেস দে ক্যারি নো স্ট্রাকচার লোডস এক্সেপ্ট দেয়ার ওন সেলফ ওয়েট। মানে সে কোনো স্ট্রাকচার লোড নেয় না, শুধুমাত্র নিজের সেলফ ওয়েট ছাড়া। বোঝা গেল? হাইট লিমিট কি বলছে? সুইটেবল ফর দ্য মাল্টি স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। মাল্টি মানে যত ইচ্ছা, 5, 6, 7, 8, 10, 15, 20, 25, 30। কমার্শিয়াল অ্যান্ড দ্য হাই রাই স্ট্রাকচার, নো হাইট রেস্ট্রিকশনস। এর অ্যাডভান্টেজটা কি? হাই স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটি, ইন্টেরিয়ার লেআউট ক্যান বি অল্টার্ড উইথ এফেক্ট স্টেবিলিটি। ওই যে প্রথমেই বললাম, আমি এখানে এই ওয়ালের উপর আমি এই ওয়ালটাকে ইজিলি ট্রান্সফার করতে পারতাম, বাট যেহেতু আমি ফ্রেম স্ট্রাকচার করছি, তাহলে এই ওয়ালের উপর আমি এই ওয়ালটাকে আমি ট্রান্সফার করতে পারবো। সরি, ভুল বললাম। এই মানে এই ওয়ালের থেকে আমি ওয়ালটাকে সরিয়েও দিতে পারি। আমি এমন নয় যে আমাকে এই ওয়ালের উপরই ওয়ালটাকে আমার করতে হবে। ঠিক আছে, সেই জন্যই বলছে মানে আমার যে প্ল্যান হয়, দেখবি আমরা যখন ফ্ল্যাট কিনি, সেই ফ্ল্যাটের কিন্তু প্ল্যান আমার চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যখন ফ্ল্যাট কেনার সময় বলে আমাদের ফ্রেমটা হয়ে গেছে, পার্টিশন ওয়াল হওয়ার সময় আমাদের বলে বলুন আপনারা কিরকম লাগবে, কোন দিকে ঘর, কোন দিকে টয়লেট, কোন দিকে ডাইনিং, কোন দিকে কিচেন, আপনারা সেরকম ভাবে বলে দেবেন। কারণ কি? কারণ লোড তো আমার এইগুলো নিচ্ছে, মিডিলটা তো ফাঁকা, সেই কারণে আমার সেই পার্টিশন হিসেবে কাজ করে আমি যেখানে নিচ্ছে ওয়াল করতে পারি। বাট লোড বিয়ারিং স্ট্রাকচারে তুমি কিন্তু সেটা কখনোই করতে পারবে না। তোমার ওয়ালের উপরই ওয়াল তুলতে হবে। তোমার যদি নিচে যদি বেডরুম থাকে, এই উপরেই বেডরুম করতে হবে। নিচে যদি আমার কিচেন থাকে, উপরেই কিচেন করতে হবে। দ্যাট মিনস কিচেন মানে তুমি অন্য পারপাসে ইউজ করতে পারো, মানে নিচের যেখানে ওয়াল আছে উপরে কিন্তু সেখানেই তোমার ওয়াল করতে হবে। এমন নয় যে আমি ওয়ালটাকে দুপুর ভেতরে ঢুকিয়ে দিলাম বা বাইরের দিকে বার করলাম। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। তারপর থিনার পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়ালকে আমি থিন করতে পারি। অ্যান্ড ইউজেবল কার্পেট এরিয়া, কার্পেট এরিয়াটা বেড়ে যাচ্ছে। এক্সেলেন্ট রেজিস্ট্যান্স টু সিসমিক, আর্থকোয়েকে প্রচুর ভালো রেজিস্ট করতে পারে, অ্যান্ড উইন্ড ফোর্সেস, অ্যান্ড ফাস্টার স্পিড অফ কনস্ট্রাকশন ইউজিং মডুলার ফর্মওয়ার্ক অ্যান্ড দ্য প্রিকাস্ট এলিমেন্টস। এবং আমাদের লোড বিয়ারিং স্ট্রাকচারে যতটা স্লো হয়, এখানে কিন্তু তার থেকে আমার বেশি। ডিসঅ্যাডভান্টেজটা কি? এর টাকা পয়সাটা একটু বেশি, হায়ার ইনিশিয়াল কস্ট কম্পেয়ার টু লোড বিয়ারিং স্ট্রাকচার, রিকোয়ার স্কিল লেবার। এটা কিন্তু আমার ওই লোড বিয়ারিং স্ট্রাকচারের মতো কিন্তু আনস্কিল লেবার দিয়ে কিন্তু করা যাবে। স্ট্রাকচারাল ডিজাইন এক্সপার্টাইজ অ্যান্ড স্ট্রিক্টলি কোয়ালিটি কন্ট্রোল আনতে। আমি লোড বিয়ারিং স্ট্রাকচার আনস্কিল লেবার বা যেরকম ভাবে করতে পারি, বাট এখানে কিন্তু সেরকম ভাবে করতে আমি পারবো। তাহলে বোঝা গেল দুটো জিনিস, ফ্রেম স্ট্রাকচার আর লোড বিয়ারিং স্ট্রাকচার। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার ক্লিয়ার এগুলো।
ক্লিয়ার একদম ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। কম্পোজিট স্ট্রাকচার কাকে বলছে? এই হাইব্রিড। হাইব্রিড মানে কি? আমরা বলি না হাইব্রিড শসা, হাইব্রিডে মানে সেটাকে আমি জোর করে করছি। একটা শসা যদি ন্যাচারালি বাড়তো সেটা 5 দিনে লাগতো, হাইব্রিড মানে সেটাকে 5 দিনে তার ওয়েটে ডবল করে দিচ্ছে। দিস ইজ কল্ড দ্য হাইব্রিড। হাইব্রিড স্ট্রাকচারাল সিস্টেম দ্যাট কম্বাইন্স এলিমেন্টস বোর্ড, লোড বিয়ারিং অ্যান্ড ফ্রেম, দুটোর কম্বিনেশন আমার তৈরি হচ্ছে। or combination the concrete and the structural steel members, যেখানে কংক্রিটও থাকছে and structural, ছবিটা দেখালাম, within a single building system to optimize strength, speed and the overall economy। এটা কেন করা হয়? এটা আমার স্ট্রেংথ বাড়ানোর জন্য, কাজের স্পিড বাড়ানোর জন্য এবং ওভারঅল ইকোনমির জন্য। এখানে কি হয়? ইন্টারনাল স্প্যান লোডস, ইন্টারনালটা আমার অ্যাজ এ ফ্রেম স্ট্রাকচার হিসেবে কাজ করে। এটা হচ্ছে অ্যাজ এ ফ্রেম স্ট্রাকচার। আর এক্সটার্নালটা অ্যাজ এ আমার লোড বিয়ারিং স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে কম্পোজিট স্ট্রাকচারের আউটার পার্টটা কি হিসেবে কাজ করবে? লোড বিয়ারিং না ফ্রেম? লোড বিয়ারিং। আর ভেতরের পার্টটা কি হিসেবে কাজ করবে? স্ট্রাকচারাল, এই স্ট্রাকচার ফ্রেম। ফ্রেম স্ট্রাকচার, স্ট্রাকচার ফ্রেম না, ফ্রেম স্ট্রাকচার। সরি, ফ্রেম আমাদের স্ট্রাকচার। দুটো স্ট্রাকচার হয়, কি কি? একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার আর একটা হয় লোড বিয়ারিং স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার। তাহলে কম্পোজিট স্ট্রাকচারের ক্ষেত্রে ভেতর পোর্শনটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। প্রথমে লোডটা যাবে স্ল্যাব, স্ল্যাব থেকে যাবে হচ্ছে আমার বিম, বিম থেকে হচ্ছে আমার কালাম, কালাম থেকে ফুটিং, এজ এ ফ্রেম যেরকম ভাবে। আর বাইরের পোর্শনটা হচ্ছে স্ল্যাব, স্ল্যাব থেকে লোড বিয়ারিং ওয়ালস, তারপর হচ্ছে ফুটিং। ঠিক আছে? এবার হচ্ছে কি ফিচার্স কি বলছে? কমনলি ইউজড অ্যান্ড স্ট্রাকচারস উইথ লার্জ সেন্ট্রাল স্প্যান্স, যেখানে প্রচুর সেন্ট্রাল প্যানটা যেখানে আমার বেশি, ঠিক আছে, অর হলস, এই সমস্ত জায়গায় আমরা কম্পোজিট স্ট্রাকচারটা ইউজ করি। ইন্ডাস্ট্রিয়াল সেটেও ইউজ করি, অডিটোরিয়ামে ইউজ করি, মানে যেখানে মধ্যে মধ্যে প্রচুর স্প্যান, গ্যাপটা আছে মিডিল। কম্বাইন্স লোড বিয়ারিং এক্সটেরিয়ার পেরিমিটার, এই যে লোড বিয়ারিং কোন পেরিমিটার? exterior perimeter as walls and interior RCC framework to support the long roof spans. Advantage কি? Highly cost effective or specific structural geometrics and medium spans, and balances the speed and the strength of frame systems with economy of masonry constructions. ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ক্যান অকার। এই যে বিল্ডিং এর ক্ষেত্রে একটা যখন ক্র্যাক জেনারেট করে, দেখবে যে কোনো বাড়ির আমার ক্র্যাক হয়েছে, এই যে যে কোনো বিল্ডিং এর যখন ক্র্যাক জেনারেট করে, এই যে ক্র্যাক গুলো, এগুলো কিসের ক্র্যাক জানো? যখনই ভার্টিক্যালি ক্র্যাক দেখা যায় তখনই সেটা হচ্ছে স্ট্রাকচারাল সেটেলমেন্ট। এই যে ভার্টিক্যালি ক্র্যাক গুলো দেখা যায় সেগুলো সবই হচ্ছে সেটেলমেন্ট, মানে বসে গেছে। হরিজেন্টাল ক্র্যাক হলে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। কোনো একটা বাড়িতে গেলে সাপোজ সেখানে যে দেখলে হরিজেন্টাল ক্র্যাক হয়ে আছে, সেই হরিজেন্টাল ক্র্যাক কিন্তু কিছু ম্যাটার করে না। বাট এই ভার্টিক্যাল যদি ক্র্যাক হয়, যে পিওরলি পুরো ভার্টিক্যাল ক্র্যাক, এই ক্র্যাকটা মানে কি? আমার সেটেলমেন্ট হয়ে গেছে, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মিনস কি? সাপোজ মনে করে একটা আমার এইটা আমার একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই দেওয়ালটা যখন এই পোর্শনটা যখনই আমার এরকম নিচের দিকে বসে যাবে, যখনই এটা আমার নিচের দিকে এরকম ভাবে বসে গেল, তখনই কি হবে? এইখান থেকে একটা আমার ভার্টিক্যালি একটা ক্র্যাক জেনারেট করবে। সেটেলমেন্ট মানে কি? বসে যাওয়া। সেটেলমেন্ট মানে কি? বসে যাওয়া। বসে যাও। তাহলে যখনই আমার বসে যাওয়া। সেটেলমেন্ট হবে তখনই আমার কি হবে? আমার ক্র্যাক জেনারেট করবে। এবার কম্পোজিট স্ট্রাকচারে কি হচ্ছে? এক জায়গায়
ইট লোড ক্যারি করছে, এক জায়গায় স্টিল লোড ক্যারি করছে, তাহলে দুজনের লোড ক্যারিং ক্যাপাসিটি তো চেঞ্জ, ফলে কি হবে আমার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কিন্তু তৈরি হয়। যদি দুটোই যদি একসাথে বসতো, সাপোজ এই দেওয়ালটা যদি আমার দুটোই একসাথে বসতো, এও এখানে বসে গেল, তখন কিন্তু তাহলে আমার আর ক্র্যাকটা জেনারেট হতো না। এটাকে বলে ইউনিফর্ম সেটেলমেন্ট। দুটো সেটেলমেন্ট হয়, একটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কি যেদিকে বসছে সমান বসছে, আর একটা হয় ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যেটা হচ্ছে দুদিকে আমার একদিকে কম একদিকে বেশি বসছে, তখনই কিন্তু ভার্টিক্যাল ক্র্যাক জেনারেট করে, তখনই সেটা আমার খারাপ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার এখানে ভার্টিক্যাল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ক্যান অকার ইফ ফুটিং আন্ডার লোড বিয়ারিং ওয়ালস অ্যান্ড কলমস আর সেটেল আনইভেনলি। যে বললাম দুটো আমার আনইভেনলি হচ্ছে, মানে একজন 5 মিলিমিটার সেটেল করলে একজন 2 মিলিমিটার হচ্ছে। রিকোয়ার কেয়ারফুল স্ট্রাকচারাল ডিটেলিং অ্যাট দ্য বিম অ্যান্ড ওয়াল কানেকশন জানবে না। এবার এখানে একটা টেবিল দেওয়া আছে যে আমার কম্পারিজনস কি কি করে, যা যা বলেছি এখানে তাই আছে, করে নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট যে কম্পোনেন্টটা আছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে যে আমার বিল্ডিং কম্পোনেন্টস, একটা হচ্ছে সাবস্ট্রাকচার আর একটা হচ্ছে সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচার কাকে বলে, সুপারস্ট্রাকচার কাকে বলে? দেখো আমি কি বললাম, সাবস্ট্রাকচার মানে হচ্ছে মাটির নিচে যেটা থাকবে, এই যে এইটাকে মাটির যে লেভেল সেটাকে কি বলে? সাবস্ট্রাকচার বলে। মাটির লেভেল কি বলে? গ্রাউন্ড লেভেল। কি বলে? গ্রাউন্ড। ঠিক আছে, এক মিনিট দাও একটু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ দেখো, মাটির নিচের যে পার্টটা, মানে মাটির লেভেলটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল, মাটির নিচের পার্টটাকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার, যে সাবস্ট্রাকচার, আর মাটির ওপরের যে পার্টটা সেটাকে বলা হয় সুপারস্ট্রাকচার। মানে আমি চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সুপার, মাটির নিচে যেটা চাপা পড়ে যায় সেটাকে বলে সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার অথবা ফাউন্ডেশন বিলো দ্য গ্রাউন্ড, আর সুপারস্ট্রাকচার হচ্ছে অ্যাবভ দ্য গ্রাউন্ড। তাহলে মাটির নিচে কি কি দেখতে পাচ্ছি আমরা? ফাউন্ডেশন দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড ফাউন্ডেশন, কংক্রিট ফাউন্ডেশনস।
এদিকে এটাকে বলে ব্রিক ওয়ার্ক। আর মাটির ওপরে আমরা কি দেখতে পাই, ড্যাম প্রুফ কোর্স দেখতে পাই, যেটাকে ডিপিসি বলা হয়। দেখবে আমাদের লোড বিয়ারিং স্ট্রাকচারে দেওয়া হতো ডিপিসি। তারপর প্লিন্থ লেভেল, আমাদের যে ঘরের যে মেঝের লেভেলটা, যেটা গ্রাউন্ড লেভেল থেকে আমাদের ওই তোমার 2 ফুট থেকে 3 ফুটের মধ্যে রাখা হয়, মানে 450 থেকে 600 বা 450 থেকে 900, যেটা ডিপেন্ড, জায়গা টু জায়গা ভ্যারি করে। সেই লেভেলটাকে বলে প্লিন্থ লেভেল। সেই প্লিন্থ লেভেলের উপর আবার উইন্ডো আসছে, লিন্টেল অথবা লিন্টেল বিম। এই লিন্টেল বিম দরজা এবং জানলার উপরে প্রোভাইড করা হয়। কেন দরজা জানলার উপরে প্রোভাইড করা হয় বলো তো দেখি? এই যে লিন্টেলটা কেন দরজা বা জানলার উপরে প্রোভাইড করে? লিন্টেল দেখেছো তো কম বেশি নাকি সবাই? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, কেন এটা করা হয়, কেন দেওয়া হয়? তাহলে স্যার জানলাটা ছিল আমাদের তার উপরে ব্রিক ওয়ার্ক করতে পারবো না। এক্স্যাক্টলি, যাতে এই জিনিসটা আমার ফ্রেমের উপরে যাতে কোনো রকম ভাবে প্রেসার যাতে না ক্রিয়েট করে। যে দরজা জানলার উপরে, এই যে দরজা জানলার উপরে যখন ব্রিক ওয়ার্কটা হবে, এই যে ব্রিক ওয়ার্কটা হয়েছে, এই ব্রিক ওয়ার্কটা ডাইরেক্ট ফ্রেমের উপর যাতে লোডটা আমার না পড়ে, সেই কারণে আমার এখানে লিন্টেলটা দিতে হয়। লিন্টেলটা যেহেতু হরিজন্টাল, সেজন্য এটাকে বলে লিন্টেল বিম। ঠিক আছে, তারপর এখানে আরসিসি ফ্লোর স্ল্যাব, তারপর আবার এদিকে ডোর উইন্ডো, তারপর মেশনারি ওয়াল, তারপর সবার উপরে যেটা থাকে সেটাকে বলছে প্যারাপিট ওয়াল। ঠিক আছে, তাহলে আমরা সুপার স্ট্রাকচারে কি কি দেখতে পাই? যদি নিচ থেকে যদি স্টার্ট করি, এখান থেকে প্লিন্থ লেভেল দেখতে পাবো, ডোর উইন্ডো দেখতে পাবো, তোমার এই যে চাজা, যে বাইরে যেটা আমার বেরিয়ে থাকে সেটাকে আমরা কি বলি? চাজা, CHAJA, চাজা অথবা সানসেট, SUNSHADE, সানসেট। এবার ভেতরের দিকে যদি বেরিয়ে থাকে, আমাদের ঘরের ভেতরের দিকেও মাঝে মধ্যে আমরা প্রোভাইড করি, সেটাকে বলে র্যাক, RACK, র্যাক। ঠিক আছে, তা লিন্টেল বিম গেল, লিন্টেল বিমের সাথে আমার চাজা বেরিয়ে থাকছে, আরসিসি স্ল্যাব দেখতে পাচ্ছি, তারপর ওদিকে তোমার প্যারাপিট ওয়াল দেখতে পাচ্ছি, আর মেশনারি ওয়াল দেখতে পাচ্ছি। বোঝা গেল? এবার এগুলোই ডিটেলস এখানে আছে। ফান্ডামেন্টাল ডিভিশনস অফ এ বিল্ডিং, তাহলে যে কোনো একটা বিল্ডিং বা যে কোনো কনস্ট্রাকশন, সো নট অনলি বিল্ডিং, দুটো পার্ট, একটা হচ্ছে সাবস্ট্রাকচার আর একটা হচ্ছে সুপারস্ট্রাকচার। মাটির নিচের পার্টটাকে দ্য পোর্শন অফ দ্য স্ট্রাকচার বিলো দ্য ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, যেটাকে NGL বলা হয় বা গ্রাউন্ড লেভেল বলে, প্রাইমারি ট্রান্সফারিং দ্য লোড সেফলি টু দ্য সাপোর্টিং সয়েল মাস। মানে মাটির নিচের লেভেল এবং যেটা আমার সয়েল মাস আমার লোডটাকে ট্রান্সফার করছে কোথায়? সয়েলে, মাটিতে, সেটাকে বলে সাবস্ট্রাকচার। আর সুপারস্ট্রাকচার দ্য পোর্শন অফ দ্য স্ট্রাকচার অ্যাবভ দ্য লেভেল সার্ভিং দ্য ইন্টেন্ডেড ফাংশনাল ইউজেস, লিভিং রুম, ওয়ার্কিং, স্টোরেজ, এগুলো। মাটির উপরে যে স্ট্রাকচারটা সেটা কি বলা হচ্ছে আমার সুপার, কি পারপাসে ইউজ করছে? ফাংশনাল ইউজেস, ড্রয়িং রুম, বেডরুম, ঠিক আছে, স্টোরেজ, এই সমস্ত। কি স্ট্রাকচারাল কম্পোনেন্টস অ্যান্ড ফাংশনস, প্রথম হচ্ছে আমাদের কি কি কম্পোনেন্টস আছে? ফাউন্ডেশনস এন্ড ফুটিং, যেটা বললাম। তাহলে এখানে দেখো তোমাদের সিলেবাসে কি কি আছে, এই যেটা গেল বিল্ডিং কম্পোনেন্টস, একটা সাবস্ট্রাকচার আর একটা সুপারস্ট্রাকচার। সাবস্ট্রাকচারের পার্ট আছে ফাউন্ডেশন, প্লিন্থ। সুপারস্ট্রাকচারের পার্ট আছে ওয়ালস, পার্টিশন ওয়াল, ক্যাভিটি ওয়াল, সিল লেভেল, হ্যাঁ, সিল, লিন্টেল, স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, ডোর, উইন্ডো, ফ্লোর, মেজানাইন ফ্লোর, রুফ, কালাম, বিম, প্যারাপিট, সব দেখে দিই। সিল লেভেলটা দেখানো হয়, খুব ইম্পর্টেন্ট। সিল লেভেল মানে কোনটা জানো? আজ তোমাদের তো বিল্ডিং ড্রয়িং হয়েছে শুনছি। সিল লেভেল মানে কাকে বলে? কোন লেভেলটাকে সিল লেভেল বলে? স্যার জানি না স্যার এটা। সিল লেভেল মানে হচ্ছে আমাদের জানলার নিচের লেভেলটা। এই যে জানলার যে নিচের লেভেলটা থাকে, আমাদের মেঝে থেকে জানলার নিচের লেভেলটাকে বলা হয় সিল লেভেল। ঠিক আছে, SILL, সিল লেভেল অফ উইন্ডো। সিল লেভেল অফ উইন্ডো কোনটা? এই যে যখন আমরা জানলা দেখতে পাচ্ছি, এই যে জানলার নিচের অংশটা, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? জানলার নিচের অংশটাকে আমার কি বলে? সিল লেভেল। সিল লেভেল, SILL। যখন আমরা বিল্ডিং প্ল্যান করি, আমরা যে বিল্ডিং প্ল্যান দেখতে পাই, একটা বেডরুমে কোথায় আছে, কি আছে, এই যে বিল্ডিং প্ল্যান, বিল্ডিং প্ল্যান করার সময় এই যে বিল্ডিং প্ল্যানটা আমি দেখতে পাচ্ছি,
দেখো এটা কি একদম ঘরের ছাদ থেকে দেখতে পাচ্ছি, না মনে হচ্ছে ছাদটা কেটে ফেলে দিয়েছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে ছাদটা কেটে ফেলে দিয়েছে, মানে ছাদটা কেটে ফেলে দিয়েছে, তাহলে ছাদটাকে কেটে ফেলে দিলে তবেই আমি এই প্ল্যানটাকে দেখতে পাবো কোথায় বেডরুম কোথায় কি আছে। তাহলে আমরা কোন লেভেল থেকে কাটি? হুম, আমরা বিল্ডিং প্ল্যান যে দেখি, এই যে বিল্ডিং প্ল্যান, যে আমি বিল্ডিং প্ল্যানটা দেখছি, তাহলে এই বিল্ডিং প্ল্যানটা দেখার সময় আমি এটা যে ছাদটাকে কেটে উড়িয়ে ফেলে দিয়েছি, কোন লেভেল থেকে কেটে উড়িয়ে ফেলেছি? সিল লেভেল। টপ লেভেল থেকে, হ্যাঁ, টপ Sea লেভেল level. থেকে, টপ। সি লেভেল থেকে। টপ লেভেল না, সি লেভেল। টপ লেভেল বলে কিছু হয় না। আমাদের একটা বিল্ডিং এর কি কি লেভেল থাকে? প্রথম যেটা আসে লেভেল জিএল, ঠিক আছে। আর হচ্ছে এখানে যদি বোঝাই, প্রথম এখানে আছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, ডিএল, গ্রাউন্ড লেভেল। এখান থেকে কিছুটা উপরে আসে পিএল, যেটাকে বলে প্লিন্থ লেভেল, মানে মেঝে। একতলা বাড়ির, মানে একতলা তুমি গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আছো, গ্রাউন্ড থেকে যে এটা কত থাকে, 450 থেকে 600 mm, 450 থেকে 600 mm, এটা ভ্যারি করে। এটা সবসময় যে 450 হবে এটা জায়গা টু জায়গা ভ্যারি করে। প্লিন্থ লেভেলের উপরে আসে সিল লেভেল, এসএল, SILLLEVEL, সিল লেভেল। এটার এইখান থেকে হাইট থাকে 900 mm, 3 ফুট মিনিমাম 900 mm। সেই জন্যই বললাম টেপটা কিনবে, টেপ নিয়ে নিজের বাড়িতে মাপবে, দেখবে কতটা আছে দেখি। সিল লেভেলের উপরে যেটা আছে সেটা লিন্টেল লেভেলে, LL, লিন্টেল লেভেল। এখান থেকে লিন্টেল লেভেলের হাইট ওই 1200 থাকে, 1200 mm। তারপর আছে রুফ লেভেল, RL, রুফ লেভেল। এই রুফ লেভেলের এখান থেকে হাইট থাকে ওই 900 mm মতো। তাহলে টোটাল দেখো আমার প্লিন্থ লেভেল থেকে 3000 হয়ে যাচ্ছে, 900 আর 1200, 2100, 2100 আর 900, 3000। আমি কি বললাম, মেঝে থেকে আমাদের একটা বাড়ির হাইট কত থাকে? 10 ফিট অর 3000 mm, ঠিক আছে। জেনারেলি কোথাও কেউ 9 ফুটও করে, 9 ফুট করলে খরচ কম হয়, বাট জেনারেলি আমাদের বাড়ির হাইট কিন্তু 10 ফুটই আমাদের হয়। তাহলে বোঝা গেল। এবার এর নিচে যেটা থাকে সেটাকে বলে ফাউন্ডেশন লেভেল, FL। FL মানে হচ্ছে ফাউন্ডেশন লেভেল। তাহলে একটা বাড়ির ক্ষেত্রে আমার কি কি লেভেল থাকে বলে ফেলা দেখি এবার। ফাউন্ডেশন লেভেল, গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, সিল লেভেল, লিন্টেল লেভেল আর রুফ লেভেল। রুফ লেভেল। তাহলে আমরা যে বিল্ডিং প্ল্যান যে দেখি, কোন লেভেল থেকে আমরা কাটি? সিল লেভেল। সিল লেভেল থেকে, যেন খেয়াল থাকে। নেক্সট হচ্ছে কি বলতে হবে, ফাউন্ডেশন এন্ড ফুটিং ট্রান্সফার দ্য টোটাল ডেড লোড, লাইভ লোড অ্যান্ড দ্য উইন্ড লোড অফ দ্য বিল্ডিং সেফলি টু দ্য আন্ডারলেইং সয়েল। আন্ডারলেইং মানে হচ্ছে ওর নিচে যে সয়েলটা আছে, ফুটিং এর নিচে যে সয়েলটা আছে সেইটাকে আমার উইদাউট স্ট্রাকচারাল শিয়ার ফেলিওর এন্ড এক্সেসিভ সেটেলমেন্ট, এসব এখন বুঝতে পারে, জাস্ট মুখস্থ রাখবো। ফাউন্ডেশনের কাজ কি? লোডটা, টোটাল যে লোডটা আসছে সেটাকে আমার আন্ডারলেইং সয়েলে আমার ট্রান্সফার করে দেওয়া, কোনো রকম ফেলিওর ছাড়া। প্লিন্থ, প্লিন্থের কাজটা কি? প্লিন্থ অ্যান্ড প্লিন্থ লেভেল, the portion of the building between the natural ground level and the ground level, prevent the entry of the surface water, rainwater, insect, provide stability at the ground floor। তাহলে এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমার মেঝেটা এতটা উঁচু রাখা হয় কেন? কারণ কোনো বৃষ্টির জল, কোনো রাস্তাঘাটের পোকামাকড় যাতে না কোনোভাবে বাড়ির মধ্যে ঢুকে না যেতে পারে, তাই তো নাকি? যদি আমি গ্রাউন্ড লেভেলেই যদি আমি মেঝে করতাম তাহলে কি হতো? বৃষ্টির জল আমার বাড়ির মধ্যে ঢুকে যেত না? হ্যাঁ স্যার। বাইরের পোকামাকড় ঢুকে যেত। সেই কারণে হচ্ছে প্লিন্থ লেভেল অথবা প্লিন্থ মানে হচ্ছে মেঝে। বাট কিন্তু এই ওপরে কিন্তু এটাকে প্লিন্থ লেভেল বলবো না, যেন খেয়াল থাকে, ইন্টারভিউতে জিজ্ঞাসা করে এই যে RCC রুফ লেভেলের ওপরেও কি 900 mm ওপরে কি সেটা প্লিন্থ বলবো? একদমই না, একটা বাড়ির একটাই প্লিন্থ থাকবে। বোঝা গেল? তাহলে একটা বিল্ডিং এর কটা প্লিন্থ লেভেল থাকবে? একটা। একটাই, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 600 mm দূরে। তারপর হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স। ড্যাম্প প্রুফ কোর্স আমার কোথায় প্রোভাইড করা হয়? প্লিন্থ লেভেলে প্রোভাইড করা হয়, DPC যেটাকে বলি।
দেখবে আমাদের আগেকার দিনে বাড়িতে এরকম ভাবে আমাদের ড্যাম প্রুফ পোস্ট প্রোভাইড করা হতো, ডিপিসি, মানে প্লিন্থ লেভেলের উপরে একটা কংক্রিটের একটা লেয়ার দেওয়া হতো। এর মেন কাজটা কি থাকতো, যাতে এই মাটির নিচের যে জলটা, মাটি কিন্তু জল শোধ করে, যাতে এই মাটি যাতে জল শোধ করে ওপরে না জলটাকে পাঠিয়ে দিতে পারে। এই দেখবে দরজা জানলা যেখানে হতো, দরজার জায়গায় কিন্তু আমার ডিপিসি প্রোভাইড করা হতো না, ঠিক আছে? যেখানে আমি দরজা দিতাম সেখানে আমি ডিপিসিটা প্রোভাইড করতাম না। কেন করতাম না বলতো? কেন হতে পারে, কি কারণ? কারণ এইটা ওয়ালের এর উপরে যদি ওয়াল থাকে তখন আমি ডিপিসিটা প্রোভাইড করতাম। এই যে দেখো এইখানটা, এই যে জায়গাটায় দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ যে ডিপিসিটা প্রোভাইড করা হয়নি, কাটা হয়ে আছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। কেন? এটা কেন করেছে? কারণ এখানে দরজা হবে। দেখো দরজার ওপর তো ফাঁকা তো থাকবেই, তাহলে জল কি এখান দিয়ে ফাঁকার মধ্যে দিয়ে উপরে উঠতে পারবে কখনো? পারবে না। জল আমার যদি যায় ব্রিক ধরে ধরে ছুঁয়ে 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 উপরের দিকে উঠবে। সেই কারণে দরজার উপরে আমার, দরজা যেখানে থাকতো সেখানে আমার ডিপিসি প্রোভাইড করা দরকার হতো। বোঝা গেল? তাহলে ডিপিসির মেন কাজ, ডিপিসির মেন কাজটা কি? যাতে আমার গ্রাউন্ড লেভেল থেকে জলটা যাতে না আমার উপরে যে লেভেলে যাতে না ওঠে, সেটাই হচ্ছে ডিপিসির মেন আমার কাজ। কি লেখা আছে দেখো, এ কন্টিনিউয়াস লেয়ার অফ দ্য ওয়াটার রিপিলেন্ট মেটেরিয়াল। ওয়াটার রিপিলেন্ট মানে যে আমার ওয়াটারকে আটকাবে। 1:1:3। এটার মানে হচ্ছে 1 ভাগ থাকবে হচ্ছে সিমেন্ট, 1.5 ভাগ থাকবে হচ্ছে ফাইন এগ্রিগেট অ্যাজ স্যান্ড, আর 3 ভাগ থাকবে হচ্ছে কোর্স এগ্রিগেট। আমরা বলি না এই 1, 2, 4 মশলা দে, 1, 1, 1.5, 3 মশলা দে, সব বলে, শুনেছো তো নাকি? হ্যাঁ শুনেছি। তার মানে এটা হচ্ছে একটা কংক্রিটের রেশিও। কি কি থাকে? 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ কি, ফাইন এগ্রিগেট। 1.5 ভাগ ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট অ্যাজ স্যান্ড, আর 3 ভাগ কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট অর পাথর, ঠিক আছে, স্টোন চিপ। তাহলে 1.1:3 কংক্রিট উইথ ওয়াটার প্রুফিং কম্পাউন্ড অর বিটুমেন প্যাড অ্যাপ্লাইড এট দ্য প্লিন্থ লেভেল টু প্রিভেন্ট দ্য ক্যাপিলারি রাইজ অফ ময়েশ্চার ইনটু দ্য ওয়াল। তাহলে মেন কাজটা কি? এই যে আমার জলকে আমার ওয়ালের উপরে উঠতে বাধা দেওয়া। তারপর ওয়াল আর কলাম। ওয়াল কলাম কি? ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার, লোড বিয়ারিং ওয়ালস অ্যান্ড কলামস ট্রান্সফার দ্য vertical slab or beam loads to the foundations. Partition walls divided the interior space. যদি আমাদের লোড বিয়ারিং ওয়াল হয় তাহলে সেটা লোডকে ট্রান্সফার করে, আর যদি পার্টিশন ওয়াল করে জাস্ট সে শুধু আমার ইন্টেরিয়র স্পেসকে আমার পার্টিশন, সে কিন্তু লোড ট্রান্সফার করবে না। বিম অর গার্ডার, বিম এন্ড গার্ডার। গার্ডার কাকে বলে? গার্ডার হচ্ছে বিমের বড় ভাই। বিম যখন প্রচুর বড় বড় যখন বিম হয়, দেখবে আমাদের ব্রিজ যখন হয়, ব্রিজ দিয়ে যখন যাবে, এই যে বড় বড় যে বিমগুলো দেখতে পাচ্ছি, এই যে ব্রিজের নিচে যে বড় বড় বিমগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই বিমগুলোকে আমরা কিন্তু বিম বলবো না, এই বিমগুলোকে আমরা কি বলবো? গার্ডার, তাই তো? গার্ডার, GIRDER, গার্ডার। তাহলে এখানে সেটাই বলছে যে বিম অর গার্ডার, হরিজেন্টাল স্ট্রাকচার এলিমেন্ট সাবজেক্টেড টু ফ্লেক্সার অর বেন্ডিং, দে সাপোর্ট দ্য ফ্লোর roof load, transfer the vertical gravity loads to the column or load bearing wall. তাহলে বিমের আমার মেন কাজটা কি? যে স্ল্যাবের কাছ থেকে লোডটাকে নেওয়া, নিয়ে কাকে ট্রান্সফার করা? কলামকে। কলামকে। তারপর হচ্ছে ফ্লোর এন্ড স্ল্যাবস, ফ্ল্যাট হরিজেন্টাল সারফেস প্রোভাইডিং দ্য ওয়ার্কিং অর লিভিং প্ল্যাটফর্মস। আরসিসি ল্যাবস তারা একটা ফ্ল্যাট হরিজেন্টাল সারফেস প্রোভাইড করছে কি পারপাসে? ওয়ার্কিং অর লিভিং প্ল্যাটফর্মস। আরসিসি স্ল্যাবস অ্যাক্ট অ্যাজ এ structural diaphragms distributing the dead and live loads to supporting the beam and wall. তা হচ্ছে লিন্টেল অর চাজা, বলে দিলাম কি পারপাসে ইউজ করা হয়। লিন্টেল আর মিনি বিমস, লিন্টেলটাকে বলা হয় মিনি বিম, ছোট বিম। যেমন বড় বিমকে বলা হয় গার্ডার, তেমন মিনি বিমকে বলা হচ্ছে আবার লিন্টেল। লিন্টেল আর মিনি বিমস কনস্ট্রাক্টেড ওভার ওপেনিং, যেখানেই আমি ওপেনিং পাবো তার মাথায় প্রোভাইড করব টু ক্যারি দ্য ওয়াল লোডস অ্যাবোভ, মানে ওর ওপরে আমার লোডটাকে ক্যারি করার জন্য ইউজ করা হয়। যদি আমি ওইটা না দিতাম তাহলে কিন্তু আমার ফ্রেমটাকে বিকিয়ে দিত, ফ্রেমটা নষ্ট হয়ে যেত, ফ্রেমটা ঢাকতে পারতো না। চার্জার্স প্রোটেক্ট দ্য আউটওয়ার্ড ফ্রম দ্য লিন্টেলস
টু সিল দ্য ওপেনিং ফর রেন অ্যান্ড ডিরেক্ট সানলাইট। সানসেট কেন বলছে? কারণ সানলাইটকে আমার আটকে দেওয়া, সেটাই হচ্ছে লিন্টেল অর চাজাস। লিন্টেলের কাজ হচ্ছে ওপরের লোডটাকে ফ্রেমে না আসতে দেওয়া, আর চাজার কে বৃষ্টিকে এবং ডাইরেক্ট লাইট সানলাইটকে আমার আটকে দেওয়া। রুফস এবং প্যারাপিট। রুফ কি টপ মোস্ট প্রোটেক্টিভ কভার। কি বললাম প্রথমেই, যখনই আমি সেটাকে চাপা দিয়ে দেবো রুফটা তখনই ফ্লোর হয়ে যাবে, আর যখনই আমার কিন্তু অ্যাটমসফিয়ার থাকে তখন সেটাকে বলা হয় roof. The topmost protective covering to shielding the interior from the weather elements, rain, sun, wind, and parapet walls হচ্ছে 80 থেকে 100 সেন্টিমিটার হাই। প্যারাপিট ওয়ালও কিন্তু আমাদের 3 ফুট অথবা নিয়ার অ্যাবাউট ওই 1000 কিন্তু আমাদের হাইট রাখা হয়, টু প্রিভেন্ট দ্য অ্যাক্সিডেন্টাল ফলস ফ্রম দ্য ফ্ল্যাট রুফ টেরেস। মানে আমার ফ্ল্যাট ছাদ থেকে আমাদের কিছু জিনিস পড়ে যেতে আমার আটকে দেয়। ডোর, উইন্ডো অ্যান্ড ভেন্টিলেশন। ডোর কি প্রোভাইড দ্য অ্যাক্সেস অ্যান্ড সার্কুলেশন বিটুইন দ্য রুমস। দুটো ঘরের মধ্যে সার্কুলেশন করার জন্য ডোর ইউজ করা হচ্ছে। উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটার্স আর এনশিওর দ্য ন্যাচারাল ডে লাইটিং অ্যান্ড ফ্রেশ এয়ার ভেন্টিলেশন। ভেন্টিলেটার, আমরা আগে সেই ভেন্টিলেটার দেখেছি তো, আমাদের ঘরের উপরে ভেন্টিলেটার প্রোভাইড করা হতো। সেই ভেন্টিলেটার কেন প্রোভাইড করা হতো? আমাদের যাতে হাওয়া বাতাস যাতে খেলে, গরম বাতাসকে ভেতর থেকে বার করার জন্য আমার ভেন্টিলেটার ইউজ করা হতো। এবং উইন্ডোর মেন কাজ কি ছিল? যাতে আমার ন্যাচারাল ডে লাইট মানে যাতে আলো বাতাস আলো খেলে এবং ফ্রেশ এয়ার যাতে ঘর থেকে যাতে আমার যাতায়াত করে। এন্ড থার্মাল কমফোর্ট ইনসাইড দ্য রুম। দেখবে যখন ঘর জানলা বন্ধ করে রাখবে ঘরটা গরম হয়ে থাকে, তারপর যেই খুলবে বাইরে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকবে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে স্টেয়ার কেস অ্যান্ড ভার্টিক্যাল সার্কুলেশন। স্টেয়ার কেস আমরা ভার্টিক্যাল, এই ডোরকে বলে হরিজন্টাল সার্কুলেশন। ঠিক আছে, ডোরস অর আমি লিখে রাখছি, ডোরস অর হরাইজন্টাল সার্কুলেশন। মানে আমি হরাইজন্টাল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো, সেটা কোনটা দিয়ে? ডোর দিয়ে। আর ভার্টিক্যালি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো, সেটা কাকে দিয়ে? স্টেয়ারকেস দিয়ে। স্টেয়ারকেস, লিফট অথবা এক্সকেলেটর যা ইচ্ছা, provides the safe and comfortable vertical movement between the different floor levels via uniform trade and risers. এসব পরে আমরা দেখবো ট্রেড রাইজার কোথায়। ট্রেড রাইজার মানে কোনটাকে বলে? একটা সিঁড়ির এই যে পার্টটা এরকম ভাবে সিঁড়ির ধাপগুলো তো হয়, যেখানটায় আমি পা রাখি এটাকে বলে ট্রেড, TREAD, ট্রেড। আর এই যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা থাকে এটাকে বলে রাইজার। ট্রেড আর রাইজারের মিলিয়ে এই যে কম্বিনেশনটা তৈরি হয় এটাকে বলা হয় আমার একটা স্টেপ। তাহলে একটা স্টেপ ইকুয়ালস টু হচ্ছে ট্রেড প্লাস রাইজার। যখন আমরা স্টেয়ার পড়বো তখন আরো সব ডিটেলসে পড়বো। তাহলে এই ছিল আমার ওভারঅল সাবজেক্টটা, মানে চ্যাপ্টারটা। যে চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়লাম? আমাদের ফার্স্ট টপিক ছিল এনবিসি বিল্ডিং এ কত ভাগে ভাগ করেছে। সেকেন্ড হচ্ছে তাদের কি ব্যাপার বৃত্তান্ত, কোনটার কি কাকে বলে। তারপর হচ্ছে আমাদের লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করে বিল্ডিং এ কত ভাগে ভাগ করা হয়, লোড বিয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার, কম্পোজিট স্ট্রাকচার, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ব্যাপার বৃত্তান্ত। তারপর আমাদের একটা বিল্ডিং কে কত কম্পোনেন্টসে ভাগ করা হয়, সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, এবং সাবস্ট্রাকচারের মধ্যে কি পড়ছে, সুপারস্ট্রাকচারের মধ্যে কি পড়ছে, এবং তারপর বিল্ডিং কম্পোনেন্টস, আমাদের কি কি বিল্ডিং কম্পোনেন্টস আছে। এইটা ছিল আমাদের প্রথম মডিউল। প্রথম মডিউল শেষ করে দিলাম। তোমরা কিন্তু এই নোটটাকে দেখে নিজেরা হাতে কিন্তু নোট বানাবে, ঠিক আছে? আমি তোমাদের আর কারো কিছু জিজ্ঞাসা আছে? না 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 ঠিক স্যার। আছে, ওকে।